নমস্কার, রাত ঠিক 10টায় 10-10 নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমেই যে খবরে নজর রাখতে হবে তা হলো লোকাল ট্রেন চলবে কবে থেকে। জানি আছে নবান্নে বৈঠক ছিল রেল এবং রাজ্যের 50% যাত্রী নিয়ে গড়াতে পারে লোকাল ট্রেনের চাকা। আজ নবান্নের বৈঠকে লোকাল চালানোর ব্যাপারে একমত হলো রেল এবং রাজ্য। কবে থেকে চলবে লোকাল ট্রেন, কোন রুটে কত ট্রেন চলবে, বৃহস্পতিবার রেল রাজ্য বৈঠকে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। অবশেষে সাধারণ যাত্রীদের জন্য লোকাল ট্রেন চালানোর ব্যাপারে একমত হল রেল ও রাজ্য সরকার। সোমবার নবান্নে রেল রাজ্য বৈঠকে প্রাথমিকভাবে ঠিক হয়েছে 50% যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। ভিড় এড়াতে গ্যালোপিং লোকাল ট্রেন চালানো হতে পারে। শুরুতে 10 থেকে 15% লোকাল চালানো হতে পারে। ধাপে ধাপে 25% লোকাল চালাতে পারে রেল। অতিমারির মধ্যে কোভিড বিধি মেনেই চালানো হবে লোকাল ট্রেন। 50% মতো যাত্রী নর্মাল টাইমে যা নিয়ে আসা যায়, প্রমাণ সাইজের ট্রেনে 1200 জন যাত্রী বসে যেতে পারেন। এই সময়ে মনে করা হচ্ছে 600 প্যাসেঞ্জার্স হচ্ছে এই প্রোটোকল। ঠিক কবে থেকে লোকাল ট্রেনের চাকা গড়াবে তা অবশ্য এদিনের বৈঠকে ঠিক করা যায়নি। ঠিক হয়নি কোন রুটে কত ট্রেন চলবে। লোকাল চালানোর খুঁটিনাটি ঠিক করতে আগামী 5ই নভেম্বর বৃহস্পতিবার নবান্নে ফের বৈঠক করবে রেল ও রাজ্য সরকার। আমরা 5 তারিখ ঠিক হয়েছে 5th নভেম্বর 4:30 PM এ ডিটেইল ক্যালেন্ডার কাইন্ড অফ থিং নিয়ে বসার চেষ্টা হবে। কোন ক্ষেত্রে হয়তো সব স্টেশনে দাঁড়াতে পারবেন, কোন স্টেশনে হয়তো ওনারা বলছেন গ্যালোপিং মোড যেটাকে বলা হয় কয়েকটা, সেটা ওনারাই ঠিক করবেন। রেলের স্টাফ স্পেশালে উঠতে চেয়ে প্রতিদিনই বিভিন্ন স্টেশনে বিক্ষোভ চলছে। সোমবারও হাওড়া, বৈদ্যবাটি, রিষড়া, শেওড়াফুলিতে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। এই পরিস্থিতিতে রেল ও রাজ্য দুপক্ষের উপরই লোকাল চালানোর জন্য চাপ বাড়ছে। তবে লোকাল ট্রেনে ভিড় নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় মাথা ব্যথা রেল ও রাজ্যের কাছে। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। সীতার রাজ্যে কুরুক্ষেত্র, ভোটের বিহার গরম। আগামীকাল দ্বিতীয় দফার ভোট। বিহার এবার কার? মঙ্গলবার দ্বিতীয় দফার রায়। দ্বিতীয় দফায় বিহারের 17 জেলার 94 আসনে ভোট। ভোটার 2,85,00,000 বিহারবাসী। এর মধ্যে 1,50,00,000 পুরুষ ভোটার, 1,35,00,000 মহিলা ভোটার। মোট প্রার্থী 1,463। 2015 সালে আরজেডি ও জেডিইউ এবং কংগ্রেস জোট বেঁধে লড়ে। দ্বিতীয় দফার এই 94 আসনের মধ্যে বিরোধী মহাজোট গতবার জেতে 70 আসনে। বিজেপির দখলে যায় 20টি আসন, এলজেপি জেতে 2টি আসনে, সিপিআইএমএল 1টি, নির্দল 1টি। এই 94টি আসনের মধ্যে গতবার 18 আসনে জয়ের ব্যবধান ছিল 5,000-এরও কম। এবার অবশ্য অঙ্ক অন্য। একদিকে কংগ্রেস, বাম, আরজেডি, আর একদিকে বিজেপি, জেডিইউ। দ্বিতীয় দফার এই 94 আসনের মধ্যে আরজেডি লড়ছে 56টিতে, কংগ্রেস 24টিতে, বামেরা 14টিতে। ইন্ডিয়ার মধ্যে বিজেপি লড়ছে 46 আসনে, জেডিইউ 43 আসনে এবং বিকাশশীল ইনসান পার্টি 5 আসনে। দ্বিতীয় দফার 94 আসনের মধ্যে এলজেপি লড়ছে 52টি আসনে। বিহারে দ্বিতীয় দফার ভোটের লড়াইয়ে বেশ কয়েকজন হেভিওয়েট, যেমন বিরোধী দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আরজেডির তেজস্বী যাদব দাঁড়িয়েছেন আরজেডিরই গড় বৈশালীর রাঘবপুর আসনে। তেজস্বীর দাদা তেজ প্রতাপ যাদব দাঁড়িয়েছেন সমস্তিপুরের হাসানপুর থেকে। এখানেও মঙ্গলবার দ্বিতীয় দফায় ভোট। নজর থাকবে বাঁকিপুরেও। সেখানে কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার ছেলে লব সিনহা। জেডিইউ বিজেপি সরকারের 4 মন্ত্রীও দ্বিতীয় দফার ভোটের লড়াইয়ে। বিহারের দ্বিতীয় দফায় ভোট। পাটনা, নালন্দা, ভাগলপুর, পূর্ব ও পশ্চিম চম্পারণ, মধুবনী, দারভাঙ্গা, মুজফ্ফরপুর, গোপালগঞ্জ, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই সহ 17 জেলায়। নিউজ 18 বাংলা। 24 ঘন্টায় 19টি জনসভা। দ্বিতীয় দফা বিহার ভোটের আগে নয়া রেকর্ড তেজস্বী যাদবের ঝুলিতে। রবিবার একদিনে 19টি জনসভা করেন তিনি। এর আগে তেজস্বী যাদবের বাবা লালু প্রসাদ যাদবের একদিনে 16টি জনসভা করার রেকর্ড ছিল। মানুষের সমর্থন, ভালোবাসা ও সহযোগিতাতে এই কাজ সম্ভব হয়েছে বলে দাবি 31 বছর বয়সী আরজেডির তারকা প্রচারকের। বিহার ভোটের ফল বেরোনোর আগে এ রাজ্যের ভোট প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। 9 নভেম্বর সর্বদল বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। জানা গেছে খসড়া ভোটার তালিকা তৈরির আগে সব রাজনৈতিক দলগুলির মতামত নিতে চাইছে কমিশন। আলোচনা হবে স্বাস্থ্যবিধি নিয়েও। সূত্রের খবর, নভেম্বর শেষে
ভোটার তালিকার নাম তোলার কাজ শুরু হতে পারে। পুরো প্রক্রিয়া চলবে জানুয়ারি পর্যন্ত। সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে পারে, আর তারপরেই ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা। রাজ্যের 8 জেলা শাসক বদল। একবার জেনে নেব কোন কোন জেলা শাসক বদল হলেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির ঘোষাল। আবির, কোন কোন জেলা শাসকের বদল হচ্ছে? যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে দার্জিলিং এর জেলা শাসক যিনি ছিলেন পুনামবালা, তাকে সরানো হলো। তার জায়গায় নতুন জেলা শাসক হয়ে আসছেন হচ্ছে শশাঙ্ক সেঠি, নতুন দার্জিলিং এর জেলা শাসক। এছাড়া হচ্ছে জলপাইগুড়ির জেলা শাসককে বদল করা হয়েছে অভিষেক কুমার তিওয়ারিকে। একই সঙ্গে হচ্ছে বিভু গোয়েল যিনি নদিয়ার জেলা শাসক ছিলেন তাকেও বদলি করে দেওয়া হচ্ছে জেলা শাসক পূর্ব মেদিনীপুর করে। এছাড়া সচিব পর্যায়েরও বেশ কিছু বদল করা হয়েছে। অন্যদিকে পূর্ব বর্ধমানে যিনি জেলা শাসক ছিলেন তাকে পাঠানো হচ্ছে বীরভূমে নতুন জেলা শাসক করে। বীরভূমে যিনি জেলা শাসক আছেন মৌমিতা গোদারা বাসু, তাকেও পাঠানো হচ্ছে জলপাইগুড়িতে। এবং সুমিত গুপ্তা যিনি উত্তর 24 পরগনার জেলা শাসক হচ্ছেন। ফলে একাধিক জেলা শাসক বদল করা হচ্ছে, তবে উল্লেখযোগ্য দার্জিলিং এর জেলা শাসক বদলটি। ধন্যবাদ আবির। ফের মুর্শিদাবাদ, ফের এনআইএ জালে এক সন্দেহভাজন আল কায়দা জঙ্গি। রানীনগর থেকে গ্রেপ্তার আব্দুল মমিন মন্ডল। আগে ধৃত সন্দেহভাজন 7 জঙ্গিকে জেরায় মমিনের নাম পায় এনআইএ সূত্রে খবর, জঙ্গি নিয়োগ, টাকা সংগ্রহের কাজ করত মমিন। বাড়ি থেকে উদ্ধার হয়েছে নথি ও ডিজিটাল ডিভাইস। 19 সেপ্টেম্বর মুর্শিদাবাদ থেকে সন্দেহভাজন 7 আল কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করে এনআইএ। ধৃত আবু সুফিয়ানের বাড়িতে গোপন কুঠুরি থেকে উদ্ধার হয় বোমাও। এবার মুর্শিদাবাদ থেকে দিল্লি এনআইএর জালে আরও এক সন্দেহভাজন জঙ্গি। ধৃতের নাম আব্দুল মমিন মন্ডল। এনআইএ সূত্রে খবর, সেপ্টেম্বরে ধৃত সন্দেহভাজন জঙ্গিদের জেরায় মমিনের নাম পাওয়া যায়। মমিন রানীনগরের নজরানা গ্রামের বাসিন্দা। মুর্শিদাবাদেরই এক মাদ্রাসায় শিক্ষকতা করত মমিন। ধৃত সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে একাধিকবার বৈঠক করে সে। মূলত রিক্রুটারের কাজ করত মমিন। মমিন জঙ্গি কার্যকলাপ সংক্রান্ত বিষয়ে প্রচার চালাত। তার বাড়িতে বেশ কয়েকটি নথি ও ডিজিটাল ডিভাইস পেয়েছে এনআইএ। জলঙ্গি বিএসএফ ক্যাম্পে মমিনকে টানা জেরার পর গ্রেপ্তার করে এনআইএ। তার কার্যকলাপ নিয়ে বিন্দু বিসর্গও জানা ছিল না বলে দাবি পরিবারের। এনআইএ লোক নাকি বাড়িতে এসেছিল? হ্যাঁ, বাড়িতে এসেছিল। কি করেছে? বাড়িতে এসে ধরেন ক্যামেরা ট্যামেরা করে সব ছবি টবি করে সব নিয়ে গেল, বাড়ি সিজ করলো, আমার ছেলেকে নিয়ে চলে গেল। কেন লিয়াল তো আমরা কি করে বলবো? কি করে বলবো? কিসের লাগে লিয়াল তো আমরা কি করে বলবো? কিছু জানতে পারছেন না? কি আমরা জানতে পারবো? আপনার ছেলে কি কাজ করতেন? আমার ছেলে মৌলবি, তো ছেলে পড়ায়, কোনো খোঁজ খবর নাই আমার ছেলের। সেপ্টেম্বরে সন্দেহভাজন জঙ্গিরা গ্রেপ্তারের পর বড়সড় নাশকতার ছক বানচাল করে দেয় এনআইএ। আরও কি জঙ্গি কার্যকলাপের পরিকল্পনা ছিল? আব্দুল মমিনকে জেরা করে আরও তথ্য পেতে চাইছেন গোয়েন্দারা। অনুপ চক্রবর্তী ও রকিবুল মন্ডলের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ। কেমন আছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়? কি জানাচ্ছেন চিকিৎসক অরিন্দম কর? Not bleeding anymore, but still the hemoglobin has been low despite blood transfusion. Cardiovascular conditions, blood pressure, heart rate, everything are not that bad. It's been stable. Didn't have to do any dialysis anymore today. After so many days with complications, problems, comorbidities and non-improvement of the neurological condition, with an age of 85, it is always very difficult to get the best outcome. We need your support and pray for his recovery. সকালে উঠেই ময়দানে শরীরচর্চা করতে যান, সন্ধ্যায় অফিস থেকে ফিরে হাঁটতে বেরোন, বিকেলে সাইক্লিং করার অভ্যেস আছে, তাহলে কোথায় কত দূষণ তা জেনে বেরোন। দূষণ মাপতে বিশ্ব ব্যাংকের সহযোগিতায় শহরে বসলো নতুন ডিভাইস। দূষণ বাড়ছে শহরে। করোনা আবহে লকডাউনের মাত্রা কমলেও নিউ নর্মালে ফের ফিরছে দূষণ। প্রায় অভিযোগ ওঠে যে পদ্ধতিতে দূষণ মাপা হয় তাতে সব জায়গায় সঠিক তথ্য আসে না। এই পরিস্থিতিতে বিশ্ব ব্যাংকের সাহায্যে শহরে নয়া যন্ত্র তৈরি করল এক বেসরকারি সংস্থা, নাম ক্লিএয়ার। কি এই ক্লিএয়ার? আমার হাতে এই ধরনের একটি যন্ত্র রয়েছে যা কোনো ইলেকট্রিক পোস্টের ওপর রেখে দিতে পারা যাবে, যা ব্যাটারি মারফত
এবং সোলার দুটো মারফতই চলবে। এই যন্ত্রের মধ্যে থাকা যে বিশেষ সেন্সার, সেখান থেকে তথ্য যাবে ক্লিয়ার অ্যাপে। আগামী দিনে গোটা দেশের মানুষের কাছে সেই অ্যাপ পৌঁছে দেওয়া হবে, ফলে একজন মানুষ বুঝে যেতে পারবেন তিনি যে জায়গাতে রয়েছেন সেখানে 24 ঘন্টায় বায়ু দূষণের পরিমাণ কি রয়েছে। এই যে যন্ত্রটি রয়েছে, সেই যন্ত্রটির মাঝে একটি কালো রঙের বস্তু দেখতে পাওয়া যাচ্ছে। এটি হচ্ছে সেই সেন্সার, যে সেন্সার থেকে প্রাপ্ত তথ্য এটি বিশেষ সিম মারফত চলে যাবে হচ্ছে সার্ভারে, আর সেখান থেকেই এর পরিমাপ করা সম্ভব। पोल पे मिनट वाइज या जो भी टाइम हम सेटअप करते हैं अकॉर्डिंगली इट स्टार्ट्स, इट टेक्स द रीडिंग एंड सेंड्स टू क्लाउड। सो व्हाट हैपेंस इज you get the real time data of pollution at a specified point of time, also at a specified location. মোবাইলে ইনস্টল করা যাবে এই অ্যাপ। আপাতত পরীক্ষামূলকভাবে কলকাতার 20টি জায়গায় বসানো হয়েছে ক্লিয়ার। ডিভাইসের তথ্য বলছে শহরে দূষণ সবচেয়ে বেশি তপসিয়া ও ইকবালপুরে। ক্যামেরায় সবিনন বিশ্বাসের সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। দুর্গাপুরে ব্যারাজ বিপত্তি, যার জেরে বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। জল সরবরাহ স্বাভাবিক না হলে আরও ইউনিট বন্ধ করতে হতে পারে আশঙ্কা কর্তৃপক্ষের গলায়। তেমন হলে রাজ্যে বিদ্যুৎ পরিষেবাতেও প্রভাব পড়তে পারে। বাঁকুড়ার ডিভিসির মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। এই গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র চালাতে প্রয়োজনীয় জল সরবরাহ হয় দুর্গাপুর ব্যারাজ থেকে। শনিবার ভোরে সেই ব্যারাজের একটি লক গেট ভাঙায় বিপত্তি, ব্যাহত হচ্ছে জল সরবরাহ। এর প্রভাব পড়েছে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে। এই মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র চালাতে প্রতিদিন জল লাগে 1,50,000 ঘনমিটার। প্রয়োজনীয় জলের অভাবে সোমবার 8 নম্বর ইউনিটটি বন্ধ করে দিতে হয়। জল সরবরাহ স্বাভাবিক না হলে আরও ইউনিট বন্ধের আশঙ্কা। সমস্যা এটাই করবে, আমাদের ইউনিটগুলো বন্ধ করতে হবে। রিস্টোর না হয় তাহলে ইউনিটগুলো পার্সেন্টলি ধীরে ধীরে বন্ধ করতে হবে। এরপর হচ্ছে এখন ওয়াটার ক্রাইসিস সময় তো জেনারেশন প্রায়োরিটি হবে না, প্রায়োরিটি হবে ড্রিঙ্কিং ওয়াটার। সেই জন্য মানে হেডকোয়ার্টার থেকে এরকম ইনস্ট্রাকশন এসেছে। বেসড অপন দ্যাট ইনস্ট্রাকশন উই হ্যাভ ক্লোজ দ্য ওয়ান ইউনিট। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মোট 8টি ইউনিট, একসঙ্গে কাজ করে 7টি ইউনিট। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিন 2340 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। 8 নম্বর ইউনিটটি বন্ধ হওয়ায় 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ। এই তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হয় ইসিএল, বিসিসিএল, রেল, ঝাড়খণ্ড, বাংলাদেশ এবং রাজ্যের নানা প্রান্তে। এরকম একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্রে এখন আশঙ্কার মেঘ, কারণ দুর্গাপুর ব্যারাজ থেকে জল সরবরাহ স্বাভাবিক না হলে তাপবিদ্যুৎ উৎপাদন ধাক্কা খাবে, যার প্রভাব শুধু এ রাজ্য বা দেশে নয়, প্রতিবেশী রাজ্য ও দেশেও পড়তে পারে। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাস, নিউজ 18 বাংলা। দেশের মধ্যে প্রথম করোনার বিরুদ্ধে হার্ড ইমিউনিটি কি মুম্বাইতে? টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের গবেষকদের পূর্বাভাস, 2021 জানুয়ারির মধ্যে করোনায় আক্রান্ত হবেন মুম্বাইয়ের বস্তি এলাকার 80% মানুষ এবং বস্তি এলাকার বাইরে থাকা 55% মানুষ। বিশেষজ্ঞদের মতে জনগোষ্ঠীর 60 থেকে 65% মানুষ সংক্রমিত হয়ে সেরে উঠবেন এবং তার ফলে তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হবে। এর ফলে প্রতিষেধক হাতে না এলেও শরীর নিজে থেকেই ওই রোগ প্রতিরোধ করতে পারবে। ফলে ওই জনগোষ্ঠীর বাকি অংশের মানুষও সংক্রমণ থেকে রেহাই পাবেন। একে হার্ড ইমিউনিটি বলে। টিআইএফআর এর গবেষণা এই তথ্যেরই ইঙ্গিত দিচ্ছে। প্রথম এনে নভেম্বরের প্রথম মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। কে জিতবেন, ট্রাম্প না বাইডেন? অধিকাংশ সমীক্ষায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে। রবিবারও মিশিগান, আইওয়া, নর্থ ক্যারোলিনায় নির্বাচনী সভা করেছেন ট্রাম্প। বাইডেন রয়েছেন পেনসিলভেনিয়াতে। রয়টার্সের করা সমীক্ষায় বাইডেনের জয়ের সম্ভাবনা 51%, সেখানে ট্রাম্পের জয়ের সম্ভাবনা 42%। দ্য নিউ ইয়র্ক টাইমসের সমীক্ষাতেও উইসকনসিন, পেনসিলভেনিয়া, ফ্লোরিডা, অ্যারিজোনার মতো বড় গুরুত্বপূর্ণ রাজ্যে এগিয়ে থাকছেন বাইডেন। অন্যান্য সমীক্ষাতেও পাল্লা ভারী বাইডেনেরই। ডোনাল্ড ট্রাম্পের অবশ্য দাবি সব সমীক্ষাই ভুয়ো, তিনি উড়িয়ে দিচ্ছেন এসব সমীক্ষা। যদিও এইসব সমীক্ষা সবসময় শেষ কথা বলে না এবং সমস্ত সমীক্ষায় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ইলেকটোরাল কলেজের ভোটে হেরে গিয়েছেন এমন নজিরও রয়েছে আমেরিকায়। বইমেলা চলছিল। কাবুল বিশ্ববিদ্যালয়ের প্রায় 40 জন প্রকাশক ছিলেন শতাধিক পড়ুয়া। হঠাৎই কাবুল বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে এলো পাথারি, গুলি ছুড়ল জঙ্গিরা। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে 3 বন্দুকবাজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে এলো পাথারি, গুলি চালাতে শুরু করে। বিস্ফোরণেরও শব্দ পাওয়া যায়।
10 জন পড়ুয়া সহ 19 জনের মৃত্যু হয়েছে, আহত 22। আফগানিস্তান পুলিশ জানিয়েছে হামলার পরপরই ক্যাম্পাস ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। তারা পড়ুয়া ও অন্যান্যদের বাইরে বের করে আনেন। বিশ্ববিদ্যালয়ে ঢোকার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এখনো কোনো জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। সোশ্যাল মিডিয়ায় পুরো পোস্ট না পড়লে যে কি হয় তার সবচেয়ে বড় উদাহরণ তারকা শাটলার পিভি সিন্ধুকে নিয়ে জল্পনা। সোশ্যাল মিডিয়ায় পিভি সিন্ধুর পোস্ট আই রিটায়ার, আর তা নিয়েই শুরু হয়ে যায় জোর চর্চা, চলে জল্পনা। ফ্যান ফলোয়াররা ধরেই নেন অলিম্পিকের পদকজয়ী ব্যাডমিন্টন থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কিন্তু পুরো পোস্টটা কি ছিল? প্রথম স্লাইডে সিন্ধু লেখেন আই রিটায়ার, তার উপরে লেখা ডেনমার্ক ওপেনই আমার শেষ টুর্নামেন্ট ছিল। পরের স্লাইডে লিখেছেন এই পোস্ট পড়ে ফ্যানেরা ঘাবড়ে যেতে পারেন, তবে সবটা পড়লে আমার কথা স্পষ্ট হয়ে যাবে এবং আশা করি আমাকে আপনারা সমর্থন করবেন। শেষ স্লাইডে সিন্ধু আরও লেখেন আজ অস্থিরতা থেকে অবসরের সিদ্ধান্ত নিচ্ছেন। চারপাশের নেগেটিভিটি, ভয়ভীতি, অনিশ্চয়তা থেকে তিনি অবসর নিচ্ছেন, যা তার জানাশোনার বাইরে, তার উপরে তার কোনো নিয়ন্ত্রণ নেই, তাই সে সব থেকেই তিনি সরে আসছেন। পুরোটা পড়ে ফ্যানেরা স্বস্তি পেলেন। বলিউডের বাদশা বলা হয় তাকে, কিং খান। শাহরুখ খানের জন্মদিন আজ, তবে এবার আর মান্নাতের সামনে ভিড় ছিল না। তার বদলে সবাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, উইশ করেছেন শাহরুখ খানকে, জবাব দিয়েছেন কিং খানও। Hi everybody, this is to thank you for all the wonderful wishes that I've been getting on the social media and how much love you guys are spreading, especially SRK Universe, Team SRK FC, SRK Chennai FC, SRK Warriors and SRK Fan Association, and maybe there are some names I've forgotten, but to all of you, you know who I mean, all of you, together, all the loving fans and all the boys and girls, and more than wishing me on my birthday, I know some of the work that you boys and girls have been doing, you know, giving your time and resources to people who are in need right now in these times. The PPE kits you've been doing, the blood donations that have been happening, going and helping out people everywhere. I think that's the most wonderful work that we can do, because you can't be a lover boy like me without spreading love. So thank you all of you for spreading the love from far, from near, from whatever resources we have. So thank you so much, and thank you for the birthday wishes. I love you all, and inshallah next year we'll all get together and have a bigger and better party, like I've said already. 56 is better than 55, and we'll have lots of fun. And I miss you all. Lots of love, a big hug to everyone. Keep doing the good work. God bless you all.